নারী কণ্ঠের তীব্র বিদ্রুপ আরভানের কানে পৌঁছালেও সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। নির্বিকার চিত্তে নিজের ফোনের স্ক্রিনে নজর বুলিয়ে জেসিকাকে সম্পূর্ণ উপেক্ষা করলো। এই উপেক্ষা সইতে না পেরে জেসিকা হিতাহিত জ্ঞান হারিয়ে আরভানকে পেছন থেকে জড়িয়ে ধরলো। জেসিকা আরভানের পিঠে মুখ ঘষতে ঘষতে মাদক ভরা স্বরে বলল, এত কষ্ট করার কি দরকার এভি? ওমেন্স ওয়াশরুমের সামনে পাহারা না দিয়ে বরং আমার সাথে চলো, তোমার সব অপূর্ণতা আমি মিটিয়ে দেবো। আরভানের চোয়াল শক্ত হয়ে উঠল। সে এক ঝটকায় জেসিকার হাত সরিয়ে তাকে ওয়াশরুমের পাশের এক নির্জন করিডোরে টেনে নিয়ে এলো। তার শীতল চোখে এক অদ্ভুত অগ্নিপিণ্ড খেলা করছে। খুনি স্বরে বলে, তোমাকে মেয়ে বলে অনেক ছাড় দিয়েছি, অনেক সহ্য করেছি, এখন কিন্তু ভুলে যাবো যে তুমি একজন নারী। আমার ধৈর্য নিয়ে বিন্দুমাত্র ধারণা থাকলে আই থিঙ্ক তোমার এই সস্তা আচরণ এখনই বন্ধ করা উচিত। জেসিকা দুপা এগিয়ে এসে আরভানের খুব কাছাকাছি দাঁড়ালো। তার চোখে উন্মাদের মতো নেশা। সে ধরা গলায় বলল, আমি জানি তুমি কি করতে পারো এভি, তোমার ভয়ঙ্কর রূপটা আমার দেখা আছে, তবুও আমি তোমার পিছু ছাড়তে পারছি না। তোমার এই রুক্ষতাকেই তো আমি আসক্ত। আরভানের কণ্ঠে তাচ্ছিল্য ঝরে পড়লো। কেন করছো এসব? সেদিন চর মেরেছিলাম বলে, নাকি আমার কাছে বারবার রিজেক্ট হওয়ার তাড়নায় নিজেকে সস্তা প্রমাণ করতে চাইছো? আমি তোমাকে ভালোবাসি এভি। জেসিকা চিৎকার করে উঠল। আরভান এক পা এগিয়ে এলো। তার লম্বা সুঠাম শরীরটা জেসিকার উপর পাহাড়ের মতো ছায়া ফেললো। সে নিচু স্বরে বলল, ভালোবাসা কি? তা কি বোঝো তুমি, নাকি শুধু শারীরিক আকর্ষণের বিকৃত জেদকেই ভালোবাসা মনে করো? জেসিকা এবার বিদ্রুপের হাসি হাসলো। শারীরিক আকর্ষণ? আমি সস্তা? তাহলে ওই মেয়েটা কি, যে মেয়েটা তোমার বৈধ স্ত্রী, যার না আছে রূপ, না আছে আভিজাত্য? আমার দিকে তাকাও এভি, আমার সব আছে, তোমাকে সুখী করার মতো সব কিছু আমার মাঝে আছে। তবুও তোমার মতো একজন পুরুষ প্রতিদিন নিজের বিছানায় ওই মেয়েটা শয্যাসঙ্গী হতে পারে? কি জাদু আছে ওর শরীরে যা আমাকে হার মানাচ্ছে? কথাটা শেষ করার আগে আরভানের ভেতরের শান্ত আগ্নেয়গিরিটা এবার ফেটে পড়লো। সে জেসিকার গাল দুটো সজোরে নিজের এক হাতের মুঠোয় চেপে ধরলো। জেসিকা ব্যথায় চোখ বন্ধ করে ফেললো। তার হাত দুটো আরভানের কোমর শক্ত করে আঁকড়ে ধরলো নিজেকে সামলাতে। আরভান দাঁতে দাঁত চেপে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ জেসিকা, তোমাকে বারবার ওয়ার্নিং দিচ্ছি, কারণ আমি আমার হাত নোংরা করতে চাই না, কিন্তু তুমি আমার ব্যক্তিগত জীবনে নাক গলিয়ে নিজের মৃত্যু পরোয়ানা নিজেই সই করছো। ঠিক সেই মুহূর্তে ঠাস করে একটা শব্দ হলো। আরভান আর জেসিকা দুজনেই চমকে সেদিকে তাকালো। দেখলো সামনে আয়াত দাঁড়িয়ে আছে। পাশে মেঝেতে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে একটি সিরামিকের ফ্লাওয়ার ভাস। আয়াতের চোখ দুটো ছলছল করছে, শরীর থরথর করে কাঁপছে, কিন্তু সেখানে কান্নার চেয়েও বেশি ছিল একরাশ ঘৃণা। আরভান নিজের অবস্থার দিকে তাকালো। সে জেসিকার খুব কাছাকাছি দাঁড়িয়ে তার গাল চেপে ধরে আছে। জেসিকাও তাকে জড়িয়ে ধরে আছে। দূর থেকে দেখলে মনে হবে তারা কোনো এক তৃষ্ণার্ত প্রেমিক প্রেমিকার মতো নিবিড় মুহূর্তে মগ্ন। আরভান কিছু বলতে যাওয়ার আগে আয়াত এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, উল্টো দিকে দৌড় দিল। আরভান তার পিছু নিতে চাইলে জেসিকা আবার তার হাত টেনে ধরলো, কিন্তু এবার আরভানের চোখে বিরক্তি নয়, বরং এক অদ্ভুত বক্র হাসি ফুটে উঠল, যা দেখে জেসিকার শিরদাঁড়া দিয়ে যেন হিমস্রোত বয়ে গেল। জেসিকা অজান্তেই আরভানের হাত ছেড়ে দিল। আরভান ধীর পায়ে জেসিকার কাছে এগিয়ে এলো। তার কপালে ঝুলে থাকা অবিন্যস্ত চুলগুলো পরম যত্নে কানের পিছে গুজে দিয়ে এক রহস্যময় কণ্ঠে বলল, সরি ডার্লিং, এই অনাকাঙ্ক্ষিত বিরতির জন্য দুঃখিত, তবে চিন্তা করো না, তোমার জন্য সামনে অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। ওয়েট ফর মি, আই উইল গিভ ইউ অল মাই অ্যাটেনশন ভেরি সুন। জেসিকা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। আরভানের এই হঠাৎ নমনীয়তার অন্তর্নিহিত মানে সে বুঝতে পারল না। আরভান কি তবে সত্যি তাকে গ্রহণ করবে, নাকি হাসির আড়ালে কোনো বড় ধ্বংসলীলা লুকিয়ে আছে? আয়াত কাউকে কিছু না বলে পার্টি থেকে সোজা বেরিয়ে এলো। তার মাথা কাজ করছে না, বুক ফেটে কান্না আসলেও সে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে। সে আর কোনোদিন আরভানের ওই বিষাক্ত মায়ার কাছে নিজেকে সঁপে দেবে না। অচেনা মেলবোর্নের রাস্তায় সে লক্ষ্যহীনভাবে হাঁটতে শুরু করলো। চোখের জল বারবার দৃষ্টি ঝাপসা করে দিচ্ছে। ভেবেছিল মানুষটা হয়তো সত্যি তাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু না। আরভান চৌধুরী বড্ড জঘন্য। সে হয়তো প্রতিটি নারী শরীরের মাঝেই প্রশান্তি খোঁজে। কিছুক্ষণ হাঁটার পর আয়াতের মনে হলো কেউ তার পিছু নিয়েছে। সে থামলে পায়ের শব্দও থেমে যায়। সে জোরে হাঁটলে শব্দটাও দ্রুত হয়। আয়াত আর চোখে পিছনে তাকাতেই তার কলিজা শুকিয়ে গেল। পাঁচজন লোক, যাদের কারো হাতে ধারালো অস্ত্র, কারো হাতে চাইনিজ কুড়াল আর কারো হাতে হকি স্টিক, এরা কি তাকে মারতে এসেছে? কিন্তু কেন? সে তো কারো শত্রু নয়, সে তো এদেশে কাউকে চেনেও না। আয়াতের এক মুহূর্ত না ভেবে সোজা দৌড় দিল। লোকগুলো হয়তো প্রস্তুত ছিল না। দৌড়তে দৌড়তে সে একদম জনমানবহীন এক নির্জন গুদাম ঘরের এলাকায় চলে এসেছে। আশেপাশে সব অন্ধকার আর ঝোপ। আয়াত হাঁপাতে হাঁপাতে তার ব্যাগ থেকে ফোনটা বের করলো। ভাবলো এরিনাকে কল দেবে, অন্তত তিনি তাকে উদ্ধার করতে পারবেন। কিন্তু স্ক্রিনে আঙ্গুল ছোঁয়ানোর আগেই এক অতি পরিচিত ঘিনঘিনে কণ্ঠস্বর আয়াতের কানে প্রবেশ করলো। এতটা তারা কিসে জান পাখি? আয়াত পাথর
কঠোর হয়ে পিছনে ফিরল, তার চোখ ছানা বড়া হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে শাহরিয়ার, পরনে একটা ওভারসাইজ টি শার্ট, এলোমেলো চুল, গলায় ঝুলছে প্লাটিনামের স্টাইলিশ চেইন, ঠোঁটের করে সেই পরিচিত ধূর্ত আর বিকৃত হাসি। সে দেওয়ালের সাথে দুই হাত বুকে বেঁধে হেলান দিয়ে দাঁড়িয়ে মুখ ভর্তি চুইংগাম চিবুচ্ছে। শাহরিয়ার বাঁকা হেসে বলল, নিজে খুঁজে আমার কাছেই চলে আসলে জান পাখি, দ্যাট মাচ ইউ মিস মি। ওহ, আই অলসো লাভ ইউ জানু। এখন চলো আমাদের পুরনো হিসাবটা আজ মিটিয়ে ফেলি। এবার আর কোনো আরফান এসে তোমাকে আমার কোল থেকে কেড়ে নিতে পারবে না। আয়াতের পায়ের তলায় মাটি যেন সরে গেল। যে নরক থেকে সে বাঁচতে চেয়েছিল, সেই নরকই আজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। আজ যেন তার এক চরম অগ্নি পরীক্ষা চলছে। নিস্তব্ধ জনমানবহীন রাস্তায় সে একা, আর সামনে এক ধূর্ত শক্তিশালী জানোয়ার। গায়ের শক্তিতে শাহরিয়ারের সাথে লড়াই করে জেতা সম্ভব নয়, জেনেও আয়াতের দুচোখে আজ আগুনের ফুলকি। সে ঘৃণায় মুখ বাঁকিয়ে বলল, শয়তানদের বোধহয় আমন্ত্রণ জানাতে হয় না, তারা অন্যের জীবন নরক বানাতে দুর্গন্ধ শুকে নিজ থেকে হাজির হয়ে যায়। শাহরিয়ার চুইংগামটা মুখ থেকে ছুঁড়ে ফেলে দিয়ে বিশ্রীভাবে হাসলো। হাই, এখনো সেম তেজ? এই তেজটাই তো তোমার প্রতি আমার আকর্ষণ বাড়িয়ে দেয় জান পাখি। তাই এই তেজটাকে শুধু আমার উপর দেখানোর জন্য তোলা থাকে, নাকি আরফান চৌধুরীর স্পর্শেও এই আগুন জ্বলে ওঠে? আয়াত ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলল, সে আপনার মতো জানোয়ার নয়। আগে নিজের ছায়াটা আয়নায় দেখুন, মানুষ নয়, একটা পিশাচকে দেখতে পাবেন। শাহরিয়ার মাথা দুলিয়ে অট্ট হাসি হাসলো, তারপর গায়ের ওভারসাইজ টি শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে দেড় পায়ে আয়াতের দিকে এগোতে শুরু করলো। তার চোখে মুখে এখন আদিম এক লালসা। সে কুৎসিত স্বরে বলল, এত প্রশংসা যার জন্যে, সেই আরফান চৌধুরী তোমাকে আগলে রাখতে পারবে না আয়াত। আজ এই নির্জনতায় আমি তোমাকে বোঝাবো একজন আসল পুরুষ কাকে বলে। তোমার ওই তথাকথিত স্বামীর আভিজাত্য আজ আমার পায়ের নিচে পিষ্ট হবে। তার উন্মুক্ত শরীর আর চোখের লালসা দেখে আয়াতের বুকের ভেতরটা শুকিয়ে গেল। মনে এক অদ্ভুত শঙ্কা দানা বাঁধতেই সে আবারও দৌড়তে শুরু করলো। পেছন থেকে ভেসে এলো শাহরিয়ারের পৈশাচিক হাসি। বারবার কোথায় পালাবে চান পাখি? আমার খাঁচা থেকে আজ পালানো অসম্ভব। সন্ধ্যা প্রায় অন্ধকার হয়ে এসেছে। এই গভীর জঙ্গলে আজ আমিই রাজা আর তুমি আমার শিকার। আয়াত গভীর অন্ধকারের ঝোপঝাড়ের দিকে ছুটে চলল। দৌড়তে দৌড়তে ঝোপঝাড়ের কাঁটায় আয়াতের হাত পা ছিলে যাচ্ছিল, কিন্তু সে থামলো না। একজন নারীর কাছে নিজের ইজ্জতের চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই। যেখানে কিছু পুরুষরূপী কাপুরুষ একটা অবধ শিশুকেও ছাড়ে না, সেখানে সে তো এক যৌবনবতী নারী। পুরুষালী পাশবিক শক্তির সামনে একজন নারীর শারীরিক শক্তি হয়তো বড্ড নগণ্য, কিন্তু তাদের আত্মসম্মানের শক্তি হিমালয় সম। দৌড়তে দৌড়তে হুমকি খেয়ে আছাড় খেলো সে। হিল জুতোটা ছিঁড়ে গেল, কিন্তু আয়াত থামলো না। সে শুধু এই নরকের কীটের চোখের আড়াল হতে চাইলো। পায়ের পাতায় ধারালো পাথর আর কাটা বিধে কত বিক্ষত হয়ে গেল, তবুও সে ছুটলো। কয়েকবার গাছের সাথে ধাক্কা খেলো, ঝোপের আড়ালে পা আটকে ছিটকে পড়লো। অবশেষে শ্রান্ত শরীর আর সাই দিল না। আয়াত একটা বিশাল ওক গাছের নিচে বসে পড়লো। চারপাশে অচেনা বন্য পশুদের ডাক। অস্ট্রেলিয়ার এই গহীন বন মানেই বিষাক্ত সব পোকামাকড় আর প্রাণীর আস্তানা। আয়াতের মনে হলো, এটাই কি তবে তার শেষ রাত? কালকের ভোরের সূর্য কি আর তার চোখে ধরা দেবে না? অবশ্য তার জন্য এটাই হয়তো সঠিক। আরফানের দেওয়া অবজ্ঞা, শাহরিয়ারের লালসা থেকে চিরতরে মুক্তি। এমন অন্ধকার ভাবনায় ডুবে থাকার সময় আচমকা আয়াতের ঘাড়ের কাছে কারো উষ্ণ নিঃশ্বাস পড়ল। সেই পরিচিত করা পারফিউমের ঘ্রাণ নাকে আসতেই আয়াতের মুখ দিয়ে অবলীলায় বেরিয়ে এলো, আরফান, ইয়েস মিসেস আরফান। আয়াত চমকে তাকাতেই দেখলো ঘন অন্ধকারের মাঝে দুটো জলজলে চোখ তার দিকে চেয়ে আছে। মুখটা ধক করে উঠলো তার। সে যেন ডুবন্ত অবস্থায় এক টুকরো খড়কুটো নয়, বরং আস্ত এক জাহাজ খুঁজে পেল। তবে পরক্ষণে জেসিকার সাথে দেখা দৃশ্যের অভিমান ফিরে এলো কণ্ঠে। সে শক্ত হয়ে বলল, আপনি এখানে আসলেন কি করে? তাছাড়া এই ঘন অন্ধকারে জানলেন কি করে আমি এখানে আছি? আরফান অন্ধকারের মধ্যেই আয়াতের একদম কাছে মুখ নিয়ে এলো। তার কণ্ঠস্বর অদ্ভুত নিচু আর মাদকতাময়। সে ফিসফিস করে বলল, তোমার নিঃশ্বাস নেওয়ার শব্দ আমি 1000 মাইল দূর থেকেও শুনতে পাই সুইটি। তোমাকে পটাতে এই খতরনাক ফিল্মি হিরো টাইপ ডায়লগটা প্র্যাকটিস করে আসলাম। তা তুমি কি একটুও পটেছো? আয়াত আনমনে বিড়বিড় করলো, বজ্জাত লোক। এমন পরিস্থিতিতেও সে সিরিয়াস থাকতে পারে না। পরক্ষণেই তেতে উঠে বলল, আপনি এখানে কেন এসেছেন? ওখানে যা করছিলেন তাই করতে পারতেন জেসিকার সাথে মাখামাখি। এখানে এসে আপনার বিশেষ কোনো লাভ নেই। আয়াতের কথা শেষ হওয়ার আগেই তার গালে কারো নরম ঠোঁট ছোঁয়া দিয়ে গেল। আরফান তার কানের কাছে ফিসফিস করে বলল, আপনি কি জেলাস মিসেস? আয়াত থমকে গেল, কাপা কাপা গলায় বলল, মোটেও না। আমি কেন জেলাস হবো? আপনি যার সাথে যা খুশি করুন, জড়িয়ে ধরুন না ঢলাঢলি করুন, তাতে আমার কি আসে যায়? আরফান তার হাত দিয়ে আয়াতের মুখটা নিচের দিকে ফেরালো। অন্ধকারে তার চোখের মণি দুটো হীরের মতো জ্বলছে। সে গম্ভীর স্বরে বলল, এই ঠোঁট আজ পর্যন্ত শুধু একজনকে ছুঁয়েছে মিসেস, আর সে আপনি। সবসময় চোখের দেখা বিশ্বাস করতে নেই। জীবনে এই প্রথম কাউকে কৈফিয়ত দিচ্ছি, এর বেশি আমার কাছে আশা করবেন না। আয়াত তিক্ত স্বরে বলল, আপনি বলছেন আপনি জেসিকার সাথে কিছুই করেননি? আপনি একদম ধোয়া তুলসী পাতা? ইউ ওয়ান্ট টু চেক মাই পার্সোনালিটি মিসেস? আরফানের এমন লাগামহীন সরাসরি প্রশ্নে আয়াত কেসে উঠল। সে তড়িঘড়ি করে বলে, শরীর খারাপ লাগছে, আমি বাড়ি যাবো। আরফান ফোনের ফ্ল্যাশ জ্বালালো। সে পকেট থেকে আয়াতের ফোনটা বের করে তার হাতে দিল। আয়াত অবাক হয়ে বলল, এটা তো আমার ফোন। দৌড়ানোর সময় জঙ্গলের কোথাও যেন পড়ে
গিয়েছিল। আপনি কিভাবে পেলেন? আমার মতো কি আমার ফোনের নিঃশ্বাসের শব্দ কি 1000 মাইল দূর থেকে পেয়েছেন? আরফান একটু রহস্যময় হাসি দিয়ে বলল, বলতে পারেন সেটাই ফোনের নিঃশ্বাসের শব্দ শুনেই আপনার কাছে এসেছি। সে আয়াতের গায়ে ধুলোবালি ছেড়ে দিতে দিতে তার মুখের খুব কাছে চলে এলো। আয়াত তিক্ত গলায় বলল, কি করছেন? কিছুক্ষণ আগে একজনকে দিয়ে মেটেনি, এখন এখানে এসেছেন আর কখনো আমাকে ছোবেন না আপনি। আরফান মুচকি হেসে বলল, 1000 জনকে দিয়েও এই লাল শাড়ির মালিকের চাহিদা মেটানো সম্ভব না মিসেস। আপনার ভিতরে এই ইনসিকিউরিটি কেন? জেসিকার সাথে দেখে এতটা কষ্ট যখন পাচ্ছিলেন, তবে পালিয়ে না এসে এগিয়ে গিয়ে দুটো চর কেন মারলেন না আমাকে? আয়াতের চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা জল গাল বেয়ে পড়লো। আরফান একটু নড়ে ছড়ে আয়াতকে শক্ত করে নিজের বুকের সাথে পিষ্ট করে আলিঙ্গন করে নিল। আয়াতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কাঁদছো কেন আয়াত? আমি তো তোমার চোখের জল সহ্য করতে পারি না। কোন অধিকারে মারবো? আপনার উপর আমার কোনো অধিকার নেই আরফান। আজ এই লাল শাড়িতে আমাকে দেখে আপনার বেসামাল দশা হচ্ছে। তাহলে প্রথম যেদিন আপনি চৌধুরী বাড়িতে পা দিয়েছিলেন সেদিন কেন হননি? সেদিনে তো আমি লাল শাড়িতেই আপনার সামনে দাঁড়িয়েছিলাম। সেদিন তো শুধু তিক্ত কথা শুনিয়েছিলেন। আরফান আয়াতের গলার ভাঁজে মুখ গুজে দিল। আয়াত শক্ত হয়ে এক হাত দিয়ে আঁচল খামচে ধরলো। সে নিজেকে ছাড়াতে চাইলেও আরফানের শক্তির কাছে পরাস্ত হলো। আরফান ফিসফিস করে বলল, কারণ সেদিন তোমার সাজ অন্য কোনো পুরুষের জন্য ছিল, আমার জন্য নয়। নিজের স্ত্রীকে অন্যের জন্য বউ সাজতে দেখলে কেমন লাগে তাকে জানো? আপনি তো সেদিন আমার স্ত্রী হিসেবে দেখেননি, ডিভোর্স পেপার মুখে ছুঁড়ে দিতে গিয়েছিলেন। আরফান আয়াতের গলার ভাঁজে ছোট্ট একটা চুমু এঁকে দিয়ে বলল, ডিভোর্স তো আমি অস্ট্রেলিয়াতে বসে পাঠাতে পারতাম আয়াত, তাহলে কেন ওখানে গিয়েছিলাম একবার কি ভেবে দেখেছো? কেন শাহরিয়ারের গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করতে চেয়েছিলাম? কেন তার হাতে আঘাত করেছিলাম? তোমার কি কিছুই চোখে পড়ে না আয়াত? শাহরিয়ারের মতো একজন পুরুষ কেন বলবে সে ছাড়া তোমার ঘরে অন্য কেউ প্রবেশ করতে পারবে না? আর তুমিও তার কথায় প্রতিবাদ করনি। তখনই তো আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। তাহলে আজ আমি জেসিকার সাথে সামান্য কথা বললে তোমার কেন এতটা কষ্ট হলো? আয়াত ধরা গলায় বলল, আপনি বারবার আমায় সরিয়ে দিতে চেয়েছেন আরফান। আমি কি করে বুঝবো আপনার মনে কি ছিল? তুমি কেন নিজের অধিকার বুঝে নাওনি আয়াত? হ্যাঁ, তোমাকে বিয়ের সাথে দেখে আগে জেসিকাকে ফিয়ন্সে বলেছিলাম। দেখতে চেয়েছিলাম তোমার স্বামী অন্য কাউকে বিয়ে করছে, শুনলে তোমার প্রতিক্রিয়া কি হয়। কেন এগিয়ে এসে সেদিন প্রতিবাদ করনি? কেন বলনি ডিভোর্স দেবো না? আমি তোমার মুখ থেকে ওই না শব্দটা শোনার অপেক্ষায় ছিলাম আয়াত। আমি কেন অধিকার ফলাতে যাব? যে মানুষটা 12 বছর পর ফিরে এসে ডিভোর্স চাই, তার উপর কিসের অধিকার? অধিকার কেউ কাউকে দেয় না আয়াত, অধিকার ছিনিয়ে নিতে হয়। সব সময় মনে রাখবেন ম্যাডাম, আপনার স্বামী একটু উদ্ধত্ত হলেও চরিত্রহীন নয়, সে কেবল অভিমানী। আপনি বড্ড অদ্ভুত আরফান। আগে নির্দ্বিধায় নামাজের প্রতিটি মোনাজাতে আপনাকে চাইতাম, তবে এখন সৃষ্টিকর্তার কাছে আপনাকে নিজের জন্য চাইতে বড্ড ভয় লাগে। আরফান অদ্ভুতভাবে হাসলো এবং আয়াতের ঠোঁটে নিচে তপ্ত আঙ্গুল চেপে ধরলো। তাহলে চাওয়া বন্ধ করে দাও আর শুধু বিশ্বাস করো। বিশ্বাস যদি করতে না পারো তবে শুধু অনুভব করো। সে আয়াতের হাতটা নিয়ে নিজের হৃৎপিণ্ডের ওপর রাখলো। আপনাকে চাওয়া আমার অভ্যেস, আর অভ্যেস এত সহজে যায় না আরফান। আয়াত উঠে দাঁড়াতে যেতেই ব্যথায় গোঙানি দিয়ে উঠলো। আরফান অস্থির হয়ে বলল, কি হয়েছে? পায়ে কাটা ঢুকেছে? ফাট, এতক্ষণ ধরে বসে আছো, কিছু বলনি কেন? আর এই জঙ্গলে কেন ঢুকেছিলে তুমি? আরফান আর এক মুহূর্ত দেরি না করে আয়াতকে পাজাকোলা করে তুলে নিল। আয়াত তার গলা জড়িয়ে ধরলো। আরফান হাঁটতে হাঁটতে বলল, জঙ্গলে কেন এসেছিলে তা এখনো বলনি আয়াত। আয়াত আরফানের কাঁধে মাথা রেখে বলল, কাউকে দেখে ভয় পেয়েছিলাম, তাই বাঁচার জন্য এখানে ছুটে এসেছি। আরফান উত্তর দিল না, শুধু একটা বাঁকা হাসি দিল যা আয়াতের চোখে এড়ালো না। সে গম্ভীর স্বরে বলল, একটা সামান্য পুরুষের ভয়ে আপনার জঙ্গলে ঢোকা উচিত হয়নি মিসেস, লড়াই করা উচিত ছিল। আয়াত অবাক হয়ে বলল, আপনি কি করে জানলেন? তার মানে কি আপনি শাহরিয়ারকে দেখেছেন? দেখেছি। আরফানের গলার স্বর হঠাৎ গম্ভীর হয়ে গেল। আয়াত অবাক চোখে আরফানের দিকে তাকিয়ে রইল। আরফান বনের দুর্গম রাস্তা দিয়ে সাবধানে পা ফেলে আয়াতকে বুকে জড়িয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে চলল।